আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। এছাড়া আকর্ষণীয় সোফা, টিভি, টি টেবিল, সোনালি রঙের ফুলদানি যেন রাজকীয় ভাব দিচ্ছে। এর সাথে জড়িয়ে আছে ঘরেতে আলোর মাখামাখি কিছু দেওয়াল ছবি। প্রিয়তা বিস্ময় প্রকাশ করেছে সেই কখন। মুহূর্তের মধ্যেই তাদের রাতের খাবার ঢুকে পড়ল। এত জলদিও সে আশা করেনি। এই হোটেলে এক রাত কাটানোর জন্য কী পরিমাণ টাকা গুনতে হবে সে ভাবতেও পারছে না। ওসব তার ভাবনার কাজ নয়। প্রান্তিকের ডাকে হুঁশ ফিরল। ফ্রেশ হয়ে নাও, যাও। বলে ব্যালকনির কাছে এগোলো। প্রিয়তার একটুও ইচ্ছে করছে না ফ্রেশ হতে, খাবারেরও ইচ্ছেও নেই। সে আসলে ঘুমাতে চায়, শরীর ম্যাচ ম্যাচ করছে। প্রান্তিক ব্যালকনির পর্দা সরিয়ে দিতেই স্বচ্ছ কাচের বাইরে এক টুকরো লন্ডন যেন দেখতে পেল। কি ভারী সুন্দর নদী, তার ওপর ঝুলে আছে বৃষ্টি। সোনালি আলোর রেখা উপচে পড়ছে নদীর ওপর। ড্রামাটিক দৃশ্য। প্রিয়তার শরীরে রোমাঞ্চকর ছেয়ে গেল। সে এগিয়ে এলো। প্রান্তিক মৃদু হেসে স্বচ্ছ কাচের দরজা খুলে দিল। হু হু করে ঠান্ডা বাতাস ঘর ভরে উঠল। এটা হচ্ছে থ্যামস নদী। তুমি জানো? প্রিয়তা প্রান্তিকের দিকে ফিরে মাথা নাড়ল। বিস্ময়ে তার আঁখিজোড়া চকচক করে উঠল। উদাম বুকের ওপর লেপ্টে আছে সে, চোখ জোড়া বুজে আছে অক্লান্ত ভাবে। অন্যজন তার মাথার ওপর হাত বুলিয়ে দিচ্ছে সে কখন থেকে। প্রিয়তার ওঠার নাম নেই। এই নরম বিছানা ছেড়ে তার উঠতে ইচ্ছে করছে না। প্রান্তিক উঠেছে সেই ভোরেই। ভেবেছিল তাকে নিয়ে সূর্যোদয় দেখতে যাবে। ম্যাডামের ঘুম ভাঙলে তো। এরপর উঠে বলবে, আপনি উঠালেন না কেন? প্রান্তিক কাত হয়ে এপাশ শুয়ে পড়ল। প্রিয়তার ঘুম তখনও ভাঙেনি। তার মুখে আলতো করে আদুরে ছোঁয়া দিল সে। এবার তার নিজের একটু একটু ঘুম পাচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগায় ঘুমটা যেন গাঢ় হয়ে গেল। সে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। ঘুম যখন ভাঙল তখন অনেক দেরি। এক প্রকার চমকে উঠল সে। প্রিয়তা দরজার কাছে দাঁড়িয়ে। একটু আগেই একটা মেয়ে এসে সকালে নাস্তা দিয়ে গেছে। হ্যাঁ, সকাল তবে ভালোই হয়েছে। দরজা বন্ধ করে প্রিয়তা তার দিকে ফিরে তাকালো। পা অবধি লম্বা একটা কালো পোশাকে তার শরীর আবৃত। প্রিয়তা মৃদু হেসে বলল, উঠে পড়ুন, নাস্তা সেরে নিন। অবশেষে নরম বিছানা ছেড়ে সে নামলো। ফ্রেশ হতে গেল। এরই ফাঁকে প্রিয়তা কফির মগে চুমুক দিল। ব্যালকনির কাছে এসে পর্দা সরিয়ে দিল। দরজা খুলল না, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। ওপার থেকেই উপভোগ করতে লাগলো দরজা খোলার শব্দ। সে এসেছে। প্রিয়তা পেছন মুড়ল। প্রান্তিকের উদাম পিঠের অংশ তার চোখে বাজছে। চিকচিক করছে পিঠখানা। বাহুর রগ ফুলে উঠেছে আশ্চর্যভাবে। পরনে কেবল একটা ট্রাউজার কোমর অবধি নেমে গেছে। কফি হাতে এদিক ফিরল। তার সুটাম বাহু দেখে একটু স্তব্ধা খেয়ে গেল সে। ছিপছাপ গায়ের গঠন, গভীর দ্রুত দৃষ্টি কফি মগে চুমুক দিয়ে এদিক ফিরে আছে। তার ঘন এলোমেলো চুলগুলো তাকে কাছে টানছে। ইচ্ছে করছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিতে। সূর্যের আলোক রেখা আয়না ভেদ করে তীর্যকভাবে এসে পড়ল তার শরীরের ওপর। আরও সুদর্শন আকর্ষণীয় হয়ে উঠল সে। বুকের ওপর জুড়ে থাকা ঘন লোমগুলো চকচক করেছিল। ওই উদাম বুকের ওপরই এতক্ষণ লেপ্টে ঘুমিয়েছিল ভেবে লজ্জায় মাথা নুইয়ে ফেলল। প্রান্তিক পা বাড়াচ্ছে থেকে উল্টো হয়ে দাঁড়ালো। পেছন থেকে আগলে ধরল সে। তার পেশিবহুল হাতে শক্ত করে জড়িয়ে ধরল কোমরটা। কফি মগটা রেখে পেছন থেকে গলায় শক্ত হাতের ছোঁয়া জড়িয়ে দিল। অন্য পাশে অধরের ছোঁয়ায় তাকে মাতাল করতে ব্যস্ত হয়ে উঠল। প্রিয়তা খুব করে চাইছে, ঠিক থাকতে পারছে না। ঘন গভীর এক একটা চুমু তার হৃদয় তোলপাড় করে দিচ্ছে। হিচকে টেনে তাকে সামনে ঘোরালো। সামনের ফিতেটা খুলে দিতেই পিছলে শরীরের আবরণটুকু মেঝেতে লুটিয়ে পড়ল। শিরশির করে উঠল পুরো শরীর। ঠান্ডা লাগছে এবার। প্রিয়তা পাশে তাকালো। কফিটুকু বোধহয় শেষ করা হবে না। তার কফি মগের পাশে নিজেরটা রেখে দিল। সবুর হলো না আরেকজনের। হেঁচকা টেনে বিছানার ওপর ফেলে দিল তাকে। প্রিয়তা ঘোর থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু সামনে ফিরতেই মোহনীয় আবেগ তাকে ফের চুমু খেয়ে উঠল। সে এগিয়ে আসছে তার দিকেই। একটু একটু করে পিছিয়ে যাচ্ছে সেও। পেছনে বালিশ ছাড়া আর পথ নেই। প্রান্তিক ততক্ষণে তার সামনে এগিয়ে। নেশায় পুরোপুরি মাতাল সে। পরনে ছিল চিকন হাতা সাদা টপসটা। তার ঠোঁটে গভীর চুমু এঁকে দিয়ে সুযোগ বুঝে পেছনের চেনটা খুলে নিল। আপনা আপনি শরীর থেকে খুলে পড়ছে জামা। দুই হাতে সে আগলে ধরল। প্রান্তিক বুঝে হাসল। এখানে হাসার কি হলো?
সরু হাতা সরিয়ে চুমু গেল সেখানে। ওষ্ঠজোড়ার ঠান্ডা চুমু সাপের মতো পুরো এঁকে বেঁকে যাচ্ছে শরীরে। এরই মধ্যে প্রিয়তার মোহনীয় কণ্ঠে মাতাল হয়ে উঠল আরও দ্বিগুণ। এখন এসব না, ঘুমিয়ে সময় চলে গেছে, চলুন ঘুরতে বের হই। দোষ তোমার। হানিমুনে কেউ কি ঘুমাতে আসে? তো বোকার মতো প্রশ্নে জিভ কামড়ে ধরল। প্রান্তিক তার মুখ বরাবর কাছে এসে জবাব দিল। দেখাচ্ছি। সহসা আঁকড়ে ধরল অথচরা। দ্বিগুণ তোড়ফোড় করলো সেখানে। একটি বার ছেড়ে দিতেই মেয়েটা দম নিল। সবুর করলো না এক সেকেন্ডও। ধৈর্য নামের ব্যাপারটা নেহাত ভুলে গেছে প্রান্তিক চৌধুরী। তৈরি হয়ে বের হতে হতে বেলা গড়িয়ে গেল। প্রিয়তা হলদে রঙের একটা গোল জামা পরেছে হাঁটু অবধি। নিচ দিয়ে ঠিক থাকলেও জামাটার হাতা কাটা, তাতে ব্যাপার না। সে এটার উপর কালো একটা জ্যাকেট পরবে তাতেই হলো। কালো জ্যাকেটখানা পরতে গিয়ে গলার আঁচড় দেখে থেমে গেল। হাতের ছোঁয়ায় দেখতে লাগলো। লাল হয়ে ফুটে উঠেছে তার ফর্সা দেহে। একবার হাতে পেলে প্রান্তিকের একটু রহম নেই। মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকালো। প্রান্তিক তৈরি হচ্ছে। শার্টটা গায়ে জড়ানোর আগেই উদাম পিঠ চোখে পড়ল তার। সদ্য নখের আঁচড় ফুটে উঠেছে সেখানে। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। শরীর গরম হয়ে গেল পুরো। প্রান্তিক শর্ট পরে আয়নার সামনে হাজির। প্রিয়তার চোখ মুখ লালচে দেখে কপালে হাত রেখে প্রশ্ন করলো। কি হয়েছে? জ্বর এসেছে নাকি? প্রিয়তা মাথা নাড়িয়ে না করলো। এ জ্বর এমন তেমন জ্বর নয়, মরণ জ্বর। এখন কে বোঝাতে যাবে এই কথা? ঠান্ডা বাতাসে হৃদয় জোড়ানোর সাথে সাথে শরীরও কেঁপে ওঠে। আলতো করে তার বাহু চেপে গায়ে ঘেঁষে রয় একটু উষ্ণতার আশায়। সন্ধে গড়িয়েছে বেশ অনেকক্ষণ আগে। রাত্রি যত গভীর হয় ওপরের খোলা আকাশ তত বিস্তৃত মনে হয়। চারিদিক আধারে ঢেকে গেলেও পাশের মানুষটির বাহু আঁকড়ে ধরে বাঁচার তৃষ্ণা পায় আজীবন। জীবনকে এখানেই সুন্দর। একজন জীবন সঙ্গীকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে কতটুকু সময় লাগে? কেমনই করে বা একজনকে হৃদয় জুড়ে ভালোবাসা যায়? কেবল একজনকেই। দুজনে হাঁটছে থেমস নদীর পাশেই। খোলা জায়গায় তাদের মতন অনেক মানুষ। তারাও হাঁটছে কিংবা বসে গল্প। ভালোবাসার আদান প্রদানে কি শেষ আছে? সারাটা দিন কেটেছে রোমাঞ্চকরভাবে। পুরো দিনটি দুজনে একসঙ্গেই ঘুরেছে, লাঞ্চ করেছে, খোলা জায়গায় ঘাসের ওপর ছোটাছুটি করেছে। এরপর দিনের শেষে সূর্য যখন পশ্চিমে ডুবে যায় তখন এসেছে থেমস নদীর কাছে। নদীর ওপর ঝুলন্ত ব্রিজে চমকদার দৃশ্য দুজনকে বিস্ময় করে তোলে। খোলা জায়গায় বাতাসের তীব্রতা যেন আরও প্রচণ্ড। আচমকা প্রান্তিক চৌধুরী তার হাত দুটো চেপে ধরে, ফেরায় তার দিকে। গালে ঠান্ডা হাত দুটো বসিয়ে চোখ দুটো স্থির করে, যেন চোখাচোখি হয় ঠিক করে। অতঃপর গভীর কণ্ঠে বলে ওঠে। বউ, আমি একটা কাজ করতে যাচ্ছি। আই নো ইউ উইল বি ভেরি শাই, বাট আই ওয়ান্ট টু ডু দ্যাট। গভীর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে হৃদয়ের কথা টের পেয়েছে বহু আগেই, তবুও মনকে শান্ত করার জন্য শুধায়। কি? প্রান্তিক চৌধুরী মৃদু হাসে, বলে ওঠে। আই ওয়ান্ট টু কিস ইউ, আই মিন রাইট নাও। সে চমকে ওঠে। কয়েক পলক এদিক ওদিক চেয়ে জিভ ভেজায় ঠোঁটে। সে হাসি অতি কিঞ্চিত, মিলিয়ে যায় দ্রুত। বুক ধক ধক করেছে এখনই। ধীরে সুস্থে এগিয়ে এসে চুমু খায় ওই গোলাপি নরম কোমল ওষ্ঠরেখায়। যতই সময় যায় আঁকড়ে ধরে আরও তীব্রভাবে। আলিঙ্গনে ঘনিষ্ঠতা বাড়ে ততই। হাত একটা গাল ছেড়ে কোমর চেপেছে আরও আগেই। শক্ত পেশিবহুল হাত দুটো মালিশ করছে তার সরু কোমরে। বহুক্ষণ পর মুক্তি পায় সে। ঠান্ডায় জমে যাচ্ছে পুরো দেহ। তবু লজ্জায় লাল হতে বাধা ঠেকল না গাল দুটিকে। প্রান্তিক চেয়ে রয় রক্তিম মুখশ্রীর পানে, সদ্য লাল করা অধর দুটোই। আবারও এগিয়ে এসে ক্ষুদ্র চুমু আঁকে সেখানে। দুজন দম নেয় দ্রুত বেগে। লজ্জায় প্রিয়তা কথা বলতেই ভুলে গেছে যেন। শব্দহীনভাবে চেয়ে রয়। তার কেবল মনে হচ্ছিল লোকেরা তাকে দেখছে, কিন্তু আশ্চর্য, কেউ তাদের দেখছে না। তারা নিজেরাই নিজেদের মধ্যে ব্যতিব্যস্ত। প্রান্তিক তার ঘাড় চেপে এগিয়ে আনে, ললাটি ললাট ঠেকায় শক্ত করে। তীব্র কণ্ঠে বলে ওঠে। বউ, তোমায় কথা দিচ্ছি, তুমি ছাড়া আর কেউ না। বাকিটা জীবন কেবল তোমার জন্য, আর তুমি শুধুই আমার। ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি ছাড়ছি না। প্রান্তিক চৌধুরী তোমায় ছাড়বে না। মরে যাওয়ার আগে তো কখনোই না। প্রিয়তা কেবল শোনে আর ঘন ঘন দম ছাড়ে। পুরো শরীর অবশ হয়ে আসছে তার। ঠান্ডা বাতাস যেন থামার নামই নিচ্ছে না। ইচ্ছে করছে প্রান্তিকের বুকের মধ্যে লুটোপুটি খেতে, এতে যদি ঠান্ডা একটু কমে। রাতের অন্ধকারে কেবল সোনালি আলোর ঝলক। নদীর তীরে তীব্র বাতাসে ক্ষুদ্র ঢেউ খেলছে একটু পরপরই। দুজন কপত কপতি দাঁড়িয়ে সেখানে ভালোবাসার প্রতিজ্ঞা নিচ্ছে। দিনের শেষে এর চেয়ে ভারী সুন্দর আর কি হতে পারে? তারা ফিরে এসেছে রাত করেই। দুজনে কক্ষে ঢোকার সাথে সাথে খাবার চলে এসেছে। ফ্রেশ হয়ে দুজনে একসাথে খেতে বসেছে।
কিন্তু প্রিয়তা ফোন হাতেই ব্যস্ত। সারাদিনে একটিবারও কেউ কল করেনি? কি আজব, দেশে নেই বলে কেউ একবার খোঁজও নেবে না নাকি? তাদের সাথে ফোনে কথা বলছে, পাশে চেয়ারে বসে প্রান্তিক তাই খাইয়ে দিচ্ছে। মা বাবার সাথে কথা বলা শেষে দাদাজানকেও কল করলো, খোঁজখবর নিল সারাটা দিনের। অতপর ক্লান্ত দেহ নিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। প্রান্তিক চেয়ে রয় অবলীলায়। সে মোটেও এত ক্লান্ত হয়ে পড়েনি, অথচ প্রিয়তা বেশ ক্লান্ত। বহু বছর পর যেন এত ঘোরাঘুরি করলো তারা। পরনের সাদা শার্টটা খুলে রাখলো সোফার ওপর, উন্মুক্ত শরীর নিয়ে ঢুকে গেল কম্বলের মধ্যে। ঠান্ডা শরীরটাকে উষ্ণ করবার আশায় অর্ধাঙ্গিনীকে জড়িয়ে নিল বক্ষে। ঠোঁট ছুঁয়ে গেল তার অধরপটে। সে ততক্ষণে ঘুমের মধ্যে তলিয়ে গেছে। তার ঘুমন্ত মুখশ্রী কি আর জানে কিভাবে একটা হৃদয় ক্ষণে ক্ষণে ক্রাশিত করে ফেলছে। মন্থর গতিতে চলছে মস্তিষ্ক। হস্ত যুগলের আদলে ছোট্টখাটো একটা শরীর লেপ্টে আছে অবলীলায়। উন্মুক্ত ঠান্ডা শরীরে তাণ্ডব চালানোর জন্য ঘুমের মধ্যেই ব্যাকুল হয়ে উঠল। নখের আঁচড় সুনিপুণ কারুকার্য হলো বক্ষে। ঠোঁট চেপে আরেকজন কেবল সহ্য করে নিল। ভালোবাসে এতটুকু অত্যাচার যেন করাই যায় আর কি। পুরো দুদিন কেটে গেল, অথচ ঘোরাঘুরির এখনও অনেক কিছুই বাকি। ভোর সকালে আজ বরফের টুকরো দেখা পেয়েছিল। উৎসাহ হাতড়ে ধরেছিল সবটুকু। বাচ্চাদের মতো খেলা করেছিল বেশ অনেকক্ষণ। কিন্তু সময় যত বাড়তে লাগলো, আদিত্যের সাধনায় এসে বরফ গলে জল হয়ে গেল। প্রান্তিক গতকালই নতুন একটা রেঞ্জ রোভার নিয়েছে, বিলাসবহুল কালো গাড়ি। প্রিয়তমার হাত ধরে বসালো সামনের সিটে। ড্রাইভিং সিটে এসে গাড়ি স্টার্ট দিয়ে বেরোলো দুজন। গাড়ির গতি দেখে তাজ্জব বনে গেল প্রিয়তা। শখের গাড়ি চালিয়ে খুশিতে প্রান্তিক বাকরুদ্ধ, কিন্তু তার প্রতিটা উন্মাদনা দেখতে পাচ্ছে আরেকজন। এখন যাচ্ছে রিসমন্ডু পার্কে। দুপুরে হোটেলে লাঞ্চ সেরেই বেরিয়েছে তারা। দীর্ঘ পথে কেবল গাছগাছালি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না কারো। গাড়ির সংখ্যাও নেহাত কম। জানালা দিয়ে মুখ বের করে দিল সে। হাওয়াতে কেশ উড়তে লাগলো ইচ্ছে মতো। বেখারি হয়ে রইল সে। এলোমেলো হয়ে গেল সমস্ত অলোক। কি দরকার ঠিক করার? হুট করেই গাড়ি থামিয়ে দিল প্রান্তিক। প্রিয়তাও থমকে গেল। তারা কি এসে পড়েছে? মুখখানি ভেতরে নিয়ে ডান দিকে ফিরল। একজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে। অব্যবস্থিত মনা তিনি। গড়গড় করে ইংরেজি বলছে। এত দ্রুতই বলছে যে প্রিয়তার বুঝতে একটু সমস্যা হচ্ছে। অতঃপর প্রিয়তা বুঝল ভদ্রলোক বিদেশিনী, তার ছেলের সামনেই অ্যাক্সিডেন্ট করেছে। তিনি সাহায্য চাইছেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়লেন। প্রান্তিক হম্বিতম্বি করে গাড়ি ছেড়ে নামলো। প্রিয়তা অনুসরণ করলো তাকে। প্রান্তিক জানালো সে হেল্প করবে। ভদ্রমহিলা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, ছুটে গেলেন সামনের দিকে। প্রিয়তা এসে দাঁড়ালো প্রান্তিকের পাশে। সামনে তাকিয়ে খেয়াল করলো সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। মর্মান্তিক অবস্থা। গাড়ি একটা গাছের সাথে ঠেসে দাঁড়িয়ে, বোধহয় ধাক্কা খেয়েছে। সামনের বাম্পারটা এক পাশে চেপে গেছে ঢুকে। হুডের কোণা একটু উঁচু হয়ে গেছে। ধোঁয়া উঠছে সামনে থেকে। ওই ভদ্রমহিলা সহ আরেক ভদ্রলোক 12 কি 13 বছর বয়সী অচেতন একটা ছেলেকে বাহুবন্ধে তুলে নিয়ে ছুটে আসেন। ছেলেটার কপাল ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে। প্রান্তিক নিজে গাড়ির পেছনের সিটের দরজা খুলে দিল। তারা তিনজন হুলুস্থুলুস করে উঠে বসলো। প্রিয়তাও সিটে বসে পড়লো। পানির বোতল বের করে এগিয়ে দিল তাদের। প্রান্তিক গাড়ি স্টার্ট দিল। কি সাংঘাতিক পরিস্থিতির শিকার তারা দুজন। হাসপাতালে আসতে বেশিক্ষণ সময় লাগলো না। প্রান্তিক গাড়ি নিয়ে ঝড়ের বেগে হাসপাতালে এসে পৌঁছালো। ভদ্রমহিলা বেরিয়ে চিৎকার করে ওয়ার্ড বয়কে ডাকছে। ভদ্রলোক একাই ছেলেকে কোলে তুলে এগিয়ে গেলেন। এরই মধ্যে তারা বেড নিয়ে হাজির। বোধহয় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। সন্তানের জন্য মা বাবার হৃদয় কতটা ব্যাকুল হয়ে গেছে। প্রিয়তা পা বাড়ালো ছেলেটার অবস্থা জানার জন্য, যেন বেঁচে যায়। ছোট একটা বাচ্চা, সৃষ্টিকর্তার কাছে বারবার আকুল আবেদন করছে সে। প্রান্তিক তৎক্ষণাৎ তার হাত চেপে ধরল, বলল, চলো। লোকটিকে দেখবো না? না। কেন? চলুন না, দেখে আসি ছেলেটা কেমন আছে, বাঁচবে তো? বেঁচে যাবে, তোমার চিন্তা করতে হবে না, চলো আমার সাথে। প্রান্তিক সোজা এসে বসলো গাড়িতে। প্রিয়তা যেন একটু অবাকই হলো। প্রান্তিকের এমন আচরণ তার কাছে ভালো ঠেকছে না। এতক্ষণ তো সে নিজেই ছেলেটিকে বাঁচানোর জন্য ঝড়ের বেগে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে এলো, অচেনা লোকদের সাহায্য করলো, আর এখন এমন আচরণ বোধগম্য হচ্ছে না। প্রিয়তা উঠে এসে বসলো, বারবার তাকাচ্ছে পিছনের হাসপাতালের দিকে। গাড়ি এখনও চলছে দ্রুত বেগে। প্রান্তিক নিষ্প্রাণ নিশ্চুপ, তার দৃষ্টি কেবল সামনের দিকে। পাথরের মূর্তির মতন চুপসে গেছে যেন। প্রিয়তা কয়েকবার ডাকলেও সাড়া দিল না। হঠাৎ এমন কি হলো? গাড়ি এসে থামলো শুনশান নীরব জায়গায়। জঙ্গল নাকি? রাতের অন্ধকারে প্রিয়তা ঠিক বুঝল না এখন এখানেই বা আসার কি দরকার ছিল।
প্রান্তিক গাড়ি ছেড়ে নেমে প্রিয়তাকে নামালো, হাত শক্ত করে ধরে প্রায় টেনে হিঁচড়ে নামালো। কি অদ্ভুত আচরণ! ব্যথায় হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। পেছন ফিরে রাফিকে দেখে তাজ্জব বনে গেল। লোচনে কেমন বিস্ময় আর হতাশা। শখের এত টাকার গাড়িটিকে চোখের সামনে পুড়িয়ে ফেলল প্রান্তিক চৌধুরী। প্রিয়তা হা হয়ে চেয়ে আছে, একবার গাড়ির দিকে তাকাচ্ছে তো একবার প্রান্তিকের দিকে। এসবের কি দরকার ছিল? গতকালই তো কিনল। প্রিয়তার দৃষ্টিতে হাজারো প্রশ্ন। প্রান্তিকের বাহু চেপে তার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। জোয়ার ভাটা এসেছে নদীতে, চোখের অশ্রুরেখা পড়ছে গড়গড়িয়ে। দাঁতে দাঁত চেপে শুধালো, এমনটা কেন করলেন? অগ্নির তেজ বাড়ল। প্রিয়তা ভয় পেয়ে আঁকড়ে ধরল শক্ত করে। প্রান্তিক প্রিয়তার হাতটা ধরে এক পা পিছিয়ে গেল। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে দৃষ্টি রেখে বলে উঠল, কখনো শুনেছ মায়েরা সন্তানকে ভুলে যায়? কি বলছেন এসব? আপনি কি? থেমে গেল। শব্দ করে শ্বাস প্রশ্বাস নিতে লাগলো। 2 সেকেন্ড পৃথিবীর সমস্ত কথা ভুলে গেল। মস্তিষ্কে বাতরা যাচ্ছে। এ কথার মানে কি? প্রান্তিক মৃদু হাসল। প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমার মা আমায় ভুলে গেছে প্রিয়তা। কথাটা বলতে একবারও বাঁধল না। কষ্টে প্রিয়তার বুকটা ফেটে যাচ্ছে। বাহু চেপে ধরল শক্ত করে, গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ঠোঁট চেপে নিঃশব্দে কেঁদে উঠল সে। পারল না। তার কান্নার আওয়াজ শুনল পেছনের 2-3 জন লোক। রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, অথচ প্রান্তিক এখনও নিশ্চুপ, চোয়াল শক্ত, নিষ্পলক আঁখি জোড়ায় কেবল জ্বলন্ত আগুনের প্রতিচ্ছবি। ভেতরখান পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। প্রিয়তার কান্নার শব্দ তার কানের কাছে পৌঁছেছে। মেয়েটা কেন কাঁদছে প্রান্তিক বুঝতে পারছে না। এখানে তো কান্নার কিছু নেই। তুমি আমায় আদৌ ভালোবাসো তো বউ? গলায় ওড়না ঝুলিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ফিরে তাকায় প্রিয়তা। বউ ডেকে আবার জিজ্ঞেস করছেন বউ ভালো না বাসলে কে বাসবে? এই পাশের বাড়ির মেয়ে? প্রান্তিক সোফায় হেলান দিয়ে বসে আঁখিজোড়া পলক ফেলে পরখ করে তার বউ পাখিকে। পরনের সাদা রঙের টপসটা মানিয়েছে বড্ড। বিয়ের পর এখানে এসেই প্রথমবারের মতন প্রিয়তাকে এমন পোশাকে দেখা। নয়তোবা দেশে কেবল সালোয়ার কামিজ কিংবা শাড়ি। মেয়ে এখানে এসে জিন্স টপ পরছে। বেশি বেড়ে যাচ্ছে কি? প্রান্তিক কথা ঘুরিয়ে বলল, তোমায় অনেক সুন্দর লাগছে বউ পাখি। হাত দিয়ে ঠোঁটে লিপস্টিক দেওয়া শেষ করলো। এদিক ফিরে বলল, শুধু আজই? প্রান্তিক চট করে উঠে রঙে রাঙানো ঠোঁট দুটিতে চুমু খেয়ে বলল, প্রতিবারই লাগে। মাথার চুলগুলো আলতো করে এলোমেলো করে বিছানায় গিয়ে বসলো এবার। প্রিয়তা মুখ ভেঙচি কেটে বলল, ঢং দিলেন তো লিপস্টিকটা নষ্ট করে। আমার ঠোঁটেও লেগেছে নাকি? বলেই ঠোঁট কামড়াতে লাগলো। সামনের আয়নায় তার প্রতিবিম্ব নজরে পড়ছে প্রিয়তার। মাথা চক্কর দিয়ে উঠল একটু। 2 হাত কোমরে রেখে পেছন ফিরল। শাসিয়ে বলল, আমার সাথে একদম বাড়াবাড়ি করবেন না। যাক বাবা, করলামটা কি? আপনি অপেক্ষা করছেন, আপনি কিছু করবেন, তারপর আমি বলবো। না, বউয়ের ভয় আমার আছে। থাকা উচিত। বসে কেন আছেন? তৈরি হন, এরপর দেরি হয়ে গেলে বলবেন আমার দোষ, আর বিদেশি মেয়েদের সাথে কম কথা বলবেন। আরে বাবা, ওই মেয়েটা তো আমার কাছে কেবল রাস্তার কথা জিজ্ঞেস করছিল। ও ওয়াও, আপনি এখানে সবকিছু চেনেন? প্রান্তিক থতমত খেয়ে বলল, আমি তো সেটাই বললাম, জানি না। বলবেন কেন? চুপ থাকতে পারেন না? এত কথা কেন বলেন? প্রান্তিক মাথা নাড়িয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে। প্রিয়তার সামনের চুলগুলো পেছনে উড়ালো। সামনে এগিয়ে এসে আঙুল তুলে শাসালো, শুনে রাখুন, যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনি অন্ধ আর বোবা হয়ে যাবেন। না কারোর সাথে কথা বলবেন, না কারোর দিকে তাকাবেন। আমি তো কেবল তোমাকেই দেখি। আমাকেই দেখবেন? অন্য কারোর সাথে, অন্য কারোর কথা এই মাথাতে আনলে ভাতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিব। চুপ করে কবরে গিয়ে পড়বেন। তাই বাঁচার ইচ্ছা থাকলে আমার কথা শুনে চলুন। সব মাথায় ভালোভাবে মাথায় নিল। মাথা দুলিয়ে বলল, জি জি বউ, আর কিছু থাকলেও বলে ফেলুন। আপনার কথা শিরোধার্য। বাঁচতে হলে আপনার মন মতোই চলতে হবে। জি তাই। প্রিয়তা ফের গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। প্রান্তিক দম ছেড়ে বাঁচল। বাপরে, বউ না ডাকাত, কথায় কথায় মারার হুমকি দেয়। বাকি জীবনের সংসার তোর গেল রে প্রান্তিক। ম্যারিড লাইফ মানে বউ, আর বউ মানে তেজপাতা। আমরি শ্বাসে কখন থেকে পায়ের ওপর পা তুলে নাড়িয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে সে অপেক্ষা করছে। কার অপেক্ষা? মান্নাতের। মান্নাত পুরো 1 ঘন্টা লেট। না, 1 ঘন্টা 10 মিনিট। পুরো শরীরে যেন রাগে তেজ বয়ে যাচ্ছে। হুমড়ি খেয়ে মান্নাত ঢুকলো রেস্টুরেন্টে। তার অবস্থা বেহাল, ঘেমে একাকার। নীল রঙের শার্ট আষ্টেপৃষ্টে আছে শরীরে। এদিক ওদিক ফিরে যাচ্ছে চঞ্চল চোখজোড়া। খুঁজছে আমৃষাকে। আমৃষার নজরে আরও আগে এলো, ডাকেনি ইচ্ছে করে। মান্না তাকে দেখে একগাল হাসলো, ছুটে এলো, কান ধরে মাপ চেয়ে বলল, অনেক জ্যাম ছিল, সত্যি বিশ্বাস করো।
আমরিশা চোখের পলক ফেলছে দ্রুত। ঘরমাক্ত তার দেহ, ঘাড়ের কাছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা, চোখে মুখে বিরাট অস্থিরতা। ফর্সা মুখখানা তার রক্তিম, মুখায়ব বেশ আকর্ষণীয়। চুলগুলো ঘামের কারণে কপালে লেপ্টে যাচ্ছে। মানাত বারবার হাত দিয়ে চুলগুলো পেছনে ঢেকে দিচ্ছে। আমরিশা শুকনো ঢোক গিলল, জবাব দিল না। রাগের মাত্রা মান্নাত টের পেল। তাড়াহুড়োই আজ ফুল আনেনি, রাগ ভাঙাবে কি করে? আমরিশা জবাব দিচ্ছে না। ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিচ্ছে কেবল। মান্নাত কথা বলার চেষ্টা করছে। আমরিশা জবাব দিলে তো? পাবলিক প্লেসে মানুষজনে ভর্তি, কিছু বলাও যায় না। কফি শেষ করে আমরিশা উঠে দাঁড়ালো। মান্নাত হাঁটছে তার পিছু পিছু। বিনয়ী স্বরে কেবল অনুনয়। রেস্টুরেন্ট থেকে বের হতেই মান্নাত আগে ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ভেবেছিল আমরিশা উঠে বসবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমরিশা পাশ বেয়ে চলে গেল। মান্নাতের এবার রাগ হচ্ছে ভীষণ। মিষ্টি সুরে অনেকে বলেছে, কথা না শুনলে শোনানোর ব্যবস্থা করাতে হবে। ছুটে গিয়ে হাতটা চেপে ধরল শক্ত করে। আমরিশাকে কথা বলার সুযোগ না দিয়ে ধরে বেঁধে তাকে গাড়িতে বসালো। সিটবেল্ট বেঁধে শাসিয়ে বলল, চুপচাপ বসো, নামার চেষ্টা করলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। আমরিশা রেগেছিল বটে, কিন্তু নামলো না। মান্নাতের কথা বলা যায় না, রাস্তাঘাটে সিন ক্রিয়েট করে ফেলতে পারে। মনকে বোঝালো সে, যাই হোক কথা বলবে না। মান্নাত গাড়ি চালাচ্ছে ধীর গতিতে। গত 3 ঘন্টা ধরে তারা ঘুরে যাচ্ছে। বের হয়েছিল বিকেলে, সন্ধে পেরিয়ে রাত হয়ে যাচ্ছে। মান্নাত একা একাই অনেক কথা বলল। আমরিশা মুখ ফুটে একটাও জবাব দিল না। শেষমেশ এবার গাড়ি থামাতে বাধ্য হলো সে। রাস্তাটা আমরিশা চিনে না, আশেপাশে মানুষজনও নেই, অন্ধকারে কেবল একটি আলো জ্বলছে। মনে হচ্ছে তারা একটা বাড়ির পেছনের দিকে আছে। মান্নাত হঠাৎ এখানে গাড়ি থামালো কেন? গাড়ি থামিয়ে মান্নাত সিট বেল্ট খুলে আমরিশার দিকে ফেলল। হাতটা আমরিশার সিটের ওপর রেখে বলল, খুব জেদি মেয়ে তুমি, এতক্ষণ কোনো মানুষ চুপ করে থাকতে পারে? আমরিশা জবাব দিল না। মান্নাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, নিজের সিটে আরাম করে বসে বলল, তুমি কথা না বললে তোমাকে কিন্তু বাড়িতে দিয়ে আসবো না। আজ রাত কিন্তু তাহলে আমার সাথেই থাকতে হবে। কি হলো, এখনো কথা বলবে না? আমরিশা চোখ রাঙিয়ে মান্নাতের দিকে তাকালো। মান্নাতের ভেলকি দেওয়া হাসি দেখে মুখ ঘুরিয়ে নিল বিরক্তিতে। ও আচ্ছা, আমার সাথে থাকার এত শখ, ঠিক আছে চলো তাহলে, ওই কথাই রইল। আমরিশা ঢোক গিলল। সে জানে মান্নাত ইচ্ছে করে তাকে ভয় দেখাচ্ছে। এমন কিছু মান্নাত নিশ্চয়ই করবে না। মান্নাত আচমকা তার হাত চেপে কাছে টানলো, ফিসফিসিয়ে বলল, একটা কথা বলি, এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু আমার বাড়ি। আজকের রাত তাহলে। আমরিশা চোখ বড় বড় করে তাকালো। মান্নাতের কথা সে বিশ্বাস করতে পারছে না। এখন আর মান্নাতের চোখ দেখে মনে হচ্ছে সে মজা করছে। কণ্ঠে অসম্ভব রকম সিরিয়াসনেস। মান্নাত ঢোক গিলল, মুখটা কানের কাছে এগিয়ে গাঢ় স্বরে বলে উঠল, বাড়িতে আজ কেউ নেই, আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই, বুঝলে তো? কাছে এসে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো অদ্ভুতভাবে। আমরিশার বুক দুরু দুরু করছে। সে সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। মান্নাতের থেকে হাত ছুটিয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনি বলেছিলেন আমার পারমিশন ছাড়া কিছু করবেন না, এখন এসব কি বলছেন? আমি বাড়ি যাব। তাড়াহুড়ো করে দরজা খুলতে গিয়ে দেখলো দরজা লক করা। ফিরে তাকিয়ে দেখলো মান্নাত হাসছে, রহস্যময়ী হাসি। তুমি তো কথাই বলছিলে না, আমি কি করে বুঝবো পারমিশন আছে কি নেই? পালাচ্ছ কোথায়? আমরিশা কাঁদো কাঁদো গলায় বলে উঠল। আমি বাড়ি যাব। মান্নাত হেসে উঠল জোরে। আমরিশা মাথায় হাত বুলিয়ে বলল, মুখে বুলি ফুটেছে তাহলে? আমি তো ভাবলাম রাগের চোটে কথা বলাই ভুলে গেছো। দু হাতে মান্নাতের পিঠে মেরে বলল, আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? ভয় কথাই দেখাচ্ছি, এটা সত্যি আমার বাড়ি, আর সত্যি বাড়িতে কেউ নেই। পুরো বাড়ি খালি, সবাই আমার নানা বাড়িতে গেছে। আমরিশা ভাত চুপ হয়ে গেল। সিটের জানালার সাথে একদম মিশে গিয়ে বলল, দেখুন, আমাকে ভয় দেখাবেন না কিন্তু। ভয় দেখাচ্ছি না জান। বলে গাড়ি স্টার্ট দিল ফের। আমরিশার দিকে ফিরে চোখ টিপ দিয়ে বলল, রিয়েলিটি দেখাচ্ছি। এরপরে রেগে গিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে তোমাকে তুলে নিয়ে আসবো, সোজা আমার বাড়িতেই এনে তুলবো। তখন তোমার দুলাভাইও কিছু করতে পারবে না, বুঝলে তো? সাবধান। গাড়ি আবারও চলছে। আমরিশা হাঁপ ছেড়ে বাঁচল। না হলে 2 মিনিটের জন্য মনে হচ্ছিল মান্নাত সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে। যেভাবে বলেছিল ভয় না পেয়ে উপায় আছে, সবই তার জানে প্রাণ ফিরে পেয়েছে। আচমকা তখনই মান্নাত তার হাত চেপে ধরে তাকে কাছে টানলো। চলন্ত গাড়িতে এমন কিছুর আশা সে করেনি। ভয়ে আঁতকে উঠল। মান্নাত গাড়ির হ্যান্ডেলে হাত রেখে অন্য হাতে তাকে জড়িয়ে ধরল। 2 সেকেন্ডের মধ্যে ললাটে একখান চুমু খেয়ে সামনে ফিরল।
লজ্জায় রক্তিম হয়ে উঠল আমৃষার মুখখান। মান্নাত সামনের আয়নায় নজর ঘুরিয়ে বলল, তোমাকে এই মান্নাতের কাছেই থাকতে হবে, আবার এই মান্নাতের থেকেই সাবধানে থাকতে হবে, বুঝলে তো জান? আমৃষা চোখ তুলে তাকালো বটে, লজ্জায় ফের নামিয়ে ফেলল। কি ভীষণ লজ্জা লাগছে তার। কোনো মতে তার বাঁধন ছেড়ে ছাড়া পেলেই ভয়। মনে মনে আওড়ালো, কি শক্তি রে বাবা, এক হাতেই এমনভাবে জড়িয়ে ধরছে, ছাড়তেই পারছি না। মান্নাত তা শুনে বলল, তাহলেই ভাবো, এক হাতের সাথেই পারো না, আমি 2 হাতে জড়িয়ে ধরলে তখন তোমার কী হাল হবে? আমৃষা থতমত খেয়ে তার মুখখানা চাইল। লোচনে বিস্ময় আর লজ্জার মিলনে মুখাবয়বার লাল নীল হতে চলেছে। ওদিকে মান্নাত হেসে চলেছে এক নাগারে। ভালোভাবে তবে আমৃষাকে ভরকে দেওয়া গেছে। এবার যেন একটু ধমকেই রাখতে হবে মেয়েটাকে। তার রাগ বেশি, কিছু থেকে কিছু হলেই কথা বলা বন্ধ। সবসময় কি এসব মেনে নেওয়া যায়? একটু তো টাইট দিতেই হয়। পুরো 10 দিনের ট্রিপ ছিল তাদের। কালকের ফ্লাইটেই রওনা দেবে দেশের মাটিতে। আজকের এখানেই তাদের শেষ রাত। সেই কারণে রাতের বেলা দুজনে বের হয়েছে গাড়ি নিয়ে। লং ড্রাইভে যাবে, যতদূর যাওয়া যায় ঘুরবে আর চারিদিক দেখবে। এরপর ভোরে ভোরে হোটেলে ফিরে আসবে। আগামীকাল তাদের ফ্লাইট দুপুরের দিকে, তাই অত সমস্যা হবে না বলে মনে হয়। রাত তখন ভালোই হয়েছে। রাস্তাঘাটে মানুষের সমাগমও ধীরে ধীরে কমছে। একটা পার্কের সামনে গাড়ি থামিয়েছে প্রান্তিক। প্রিয়তা জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছে। অর্ধেক চাঁদ রাতের আকাশ জুড়ে। আজকে চাঁদটা কেমন ভারী ভীষণ। চাঁদের রংটা কেমন লালচে। প্রান্তিক দীর্ঘক্ষণ তার দিকে চেয়ে রইল। তাকে ডাকলো না। এক পাশ থেকে প্রিয়তার মুখখানি দেখতে ভালোই লাগছে। ওদিকের চোখটা একটু পরপর বুজে যাচ্ছে, আবার খুলছে। চুলগুলো কানে গোজা ছিল ভালোভাবেই, মৃদু হাওয়ায় এলোমেলো হয়ে গেল। প্রিয়তা চুলগুলো ঠিক করে এদিকেই ফিরল। প্রান্তিকের সাথে চোকাচোকি হতেই মৃদু হাসলো। প্রান্তিক তার হাতটা বাড়িয়ে উল্টো দিকে একটা চুমু খেলো। প্রিয়তা হেসে উঠল শব্দ করে। প্রান্তিক সামনে তাকালো। দূরে আইসক্রিমের গাড়ি দেখে বলল, আইসক্রিম খাবে? প্রিয়তা মাথা দুলালো। প্রান্তিক গাড়ি ছেড়ে নেমে গেল। দ্রুত পায়ে হেঁটে গেল। লাইনে এসে দাঁড়ালো। লাইন অত বড় না, এই তো তার সামনে দুটো বাচ্চা মেয়ে শুধু। এদের পরেই প্রান্তিক লাইনে দাঁড়িয়ে বারবার ডান দিকে ফিরে তাকাচ্ছিল। প্রিয়তা গাড়ির মধ্যে থেকে হাত তাড়াচ্ছে। কাচের বাইরে থেকে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। অতঃপর দু হাতে দুটো আইসক্রিম নিয়ে সামনে আগালো সে। চলন্ত পা হঠাৎ থমকে দাঁড়ালো। দ্রুত বেগে ছুটে আসা ট্রাকটা পেছন থেকে কালো গাড়িটাকে ধাক্কা মারল সজোরে। প্রিয়তা মুখ থুবড়ে গাড়ির সামনের আয়নায় এসে বাড়ি খেলো। ফের পেছনে নেতিয়ে পড়ল। অচেতন হয়ে পড়ল সাথে সাথেই। পেছন থেকে ট্রাকটা তখনও ধাক্কা দিয়ে যাচ্ছে তাকে, যতক্ষণ না গাড়ি উল্টে যায়। প্রান্তিকের হুঁশ ফিরতেই ছুটতে লাগলো, যত দ্রুত ছোটা যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। প্রিয়তার হাস্যোজ্জ্বল মুখের চিহ্ন রইল না বেশিক্ষণ। গাড়ি উল্টে দিয়ে ট্রাক ততক্ষণে পগার পার। প্রান্তিক হুমড়ি খেয়ে এসে পড়ল গাড়ির কাছে। গাড়ি উল্টে গেছে, সাথে সাথে উল্টে গেছে তার পুরো পৃথিবী। প্রিয়তার দেহ পড়ে আছে অচেতন হয়ে, রক্তে মাখামাখি পুরো দেহ। কান্না চোটে ভেতরের প্রিয়তাকে অস্পষ্ট আর ঝাপসা লাগছে। এ যেন কোনো স্বপ্ন। দরজা খোলার বৃথা চেষ্টা, এত ডাক, এত হাহাকার, কোনোটাই প্রিয়তার কান অবধি পৌঁছে যাচ্ছে না। প্রান্তিক হাত দিয়ে ঘুষি মারছে জানালার কাছে, লাভ হচ্ছে না। উল্টে হাত গড়িয়ে রক্ত পড়ছে। কিন্তু ওদিকে তার ভাবনা নেই। পুরো পৃথিবী যে প্রিয়তাকে জুড়ে, একমাত্র সেই তো আছে। সব ব্যথা ভুলে পরপর অনেকক্ষণ ঘুষি মারার পর জানালার কাঁচ ভেঙে সে সক্ষম হলো। হাতে কাঁচ চুকে গেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। উল্টে হয়ে পড়ে আছে প্রিয়তার দেহ। কোনো মতে টেনে হিঁচড়ে বের করে আনলো। কোলের মধ্যে প্রিয়তাকে নিয়ে কেঁদে উঠল সে। তার কান্নার স্বরের সাথে মানুষজনে ছোটোখাটো ভিড় জমে গেছে। বারবার ডেকে যাচ্ছে প্রিয়তাকে। প্রিয়তা, এই প্রিয়তা, প্রিয়তা কথা বলো। কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে, নাক গড়িয়ে রক্ত পড়ছে। প্রান্তিক ছোট বাচ্চার মতন তাকে কোলের মধ্যে দিয়ে হাউমাউ করে কাঁদছে। কেউ আবার অ্যাম্বুলেন্স, কেউ ফোন করে ফেলেছে। এরই মধ্যে রাফি ছুটে এলো, তার পেছনে আরও কয়েকজন। প্রান্তিক যেন তার অস্তিত্বকে ভুলতে বসেছে। প্রিয়তা ছাড়া আর কাউকে দেখছে না সে। রাফি তার ঘাড়ে হাত রাখতে আটকে উঠল, কেঁদে উঠল বাচ্চার মতন, হাউমাউ করে বলছে কিছু। তার কথা জড়িয়ে যাচ্ছে। কেবল শোনা গেল, রাফি, রাফি আমার প্রিয়তা কথা বলছে না। রাফিও কথা বলছে না। প্রিয়তা, বউ কথা বলো, বউ। সংসারে জাগতিক মোহমায়া ছেড়ে প্রেমিকা বিদায় দিচ্ছে তার প্রিয়তমকে। এর চেয়ে বড় বিষাদময় ঘটনা কী বা হতে পারে? হৃদয়ের অন্তঃপুরে যে রমণীকে একবার কোনো পুরুষ ঠাঁই দেয়, তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা কি ইজান শিকদার আবার বোঝে না, দিব্যি বোঝে। তাই তো প্রান্তিকের জন্য খারাপ লাগছে। খারাপ লাগা এতটাই যে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পরক্ষণে তার পৈশাচিক হাসি সেই কান্নার রফা দফা করে ছাড়ল। দুর্ঘটনায় এই হৃদয় বিদারক দৃশ্যের কল্পনা করেই
ইজান শিকদারের খারাপ লাগছে। হাতের অন টাইম কফি মগে চুমুক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে কালো গাড়িটাকে। তার তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির জানালা ভেদ করে ভেতরের দৃশ্য ফুটিয়ে তুলছে। প্রান্তিক তার প্রিয়তার ঠোঁটে চুম্বন এঁকে দেখছে। এসব দেখে ভ্রু কুঁচকে দেখলো খানিকটা, এদিক ওদিক তাকালো। ফোনে একটা কল করলো। প্ল্যান যেন ঠিকঠাকভাবেই থাকে। চোখের ইশারা দিল দূরের ভ্যানে আইসক্রিম বিক্রেতাকে। কফি কাপে শেষ চুমুক দিতেই প্রান্তিক গাড়ি ছেড়ে বের হলো। ঠোঁটে তখনই তার পৈশাচিক হাসির দেখা মিলল। মনে উতাল পাতাল শুরু হয়ে গেছে। উত্তেজনায় কেমন শীত শীত করছে। লন্ডনে এই সময়টা অবশ্য খানিকটা শীত শীত করেই। ইজান শিকদার বিমূঢ় দৃষ্টিতে তীব্র উত্তেজনা। প্রান্তিক গাড়ি ছেড়ে প্রায় অনেকটা দূরে চলে গেছে। পিছন ফিরে তাকাতে ট্রাকের সামনে দুটো আলো জ্বলে উঠল। মুখ খুলে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সে। ভাবনার মতো সবকিছু হতে দেখে খানিকটা থমকে গেল। কিন্তু এ কি, প্রিয়তা গাড়ি ছেড়ে নামছে কেন? এমনটা তো হবার কথা ছিল না। প্রান্তিক একটু দূরে গিয়ে আবারও ছুটে এলো প্রিয়তার কাছে। প্রিয়তার হাতটা শক্ত করে ধরে নিল। দুজনে পা মিলিয়ে হাঁটছে একসাথে। রাগে বিরক্তিতে ঠান্ডা মুখ লালচে হয়ে উঠল। চোখ রাঙিয়ে তাকালো ট্রাকের দিকে। ট্রাক থেমে গেছে, আলো নিভে গেছে। ফোন বের করে টাইপ করতে লাগলো। প্ল্যান এ না হলে বি দরকার পড়লে পরবর্তী প্ল্যানও সে করে রাখবে। তবু এদের শেষ দেখা যায়। প্রান্তিক চৌধুরীকে একা না করে তার শান্তি নেই। ভারী কালো জ্যাকেট পরনে, মাথার টুপি দিয়ে মুখ ঢাকা। চেনার উপায় নেই। বারবার দেখছে ঘড়ির দিকে। এখান থেকে তাকে যেতে হবে, কিন্তু এভাবেও তো চলে যাওয়া যায় না। আবার না গিয়েও পারছে না। প্রান্তিক আর প্রিয়তাকে গাড়িতে চড়তে দেখে মনের ভেতর সুপ্ত বাসনা ঠাঁই মিলল। নড়ে চড়ে উঠল সে। প্রান্তিক গাড়ি ছেড়ে আবারও বেরিয়েছে। ছুটে যাচ্ছে সামনের কনভিনিয়েন্স স্টোরের দিকে। ইজান শিকদারের চোখের ইশারা বুঝলো ড্রাইভার। গাড়িতে আয়েশ করে আইসক্রিম খাচ্ছে প্রিয়তা। তার পেছনে একটি ট্রাক দ্রুতগতিতে ধেয়ে আসছে তার দিকে। অথচ সে নির্বাক, জানে না কিছু, কি ঘটতে চলেছে তার সাথে। ইজান শিকদারের চঞ্চল আখিজোড়া। ট্রাকের গতি বাড়ছে। ইজান অপলক দৃষ্টিতে চেয়ে আছে। চোখের পাতা অবধি তার নড়ছে না। অদ্ভুতভাবে ট্রাক গাড়িটার পাশ দিয়ে চলে গেল। একটা ধাক্কা অবধি দিল না। চোখের মণিকোঠায় স্থির মণিজোড়া ক্ষুদ্র হয়ে উঠল। এমনটা তো হবার ছিল না। ফোনের মধ্যে তখনই আননোন নাম্বার থেকে মেসেজ আসলো, প্ল্যান সাকসেসফুল। প্ল্যান সাকসেসফুল মানে? এখানে তো কিছুই হলো না। আচমকা আটকে উঠল সে। চোখ মুখ বন্ধ করে ছুটতে লাগলো দ্রুত গতিতে। পায়ের তেজ থামছে না। 7 মিনিটের মাথায় গন্তব্যে এসে থামলো সে। পায়ের তেজ হারিয়ে ফেলেছে লন্ডভন্ড সবকিছু। তার সাদা রঙের গাড়িটা ধুলোয় মিশে গেছে। মিশে গেছে সমস্ত স্মৃতি। রাস্তার মাঝে পড়ে আছে তার শখের গাড়ির অংশবিশেষ। গাড়ির দুঃখে সে থমকে নেয়। গাড়ির মধ্যে যে প্রিয়জন ছিল তার কথা ভেবেই তার পৃথিবী থমকে গেছে। শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে অলৌকিক কোনো শক্তি। পায়ে বিন্দুমাত্র শক্তি নেই হাঁটার। তবু থমকে থমকে হাঁটছে পথ। ছোটখাটো একটা ভিড় জমেছে। ভিড়ের মাঝে রাস্তার মেঝেতে বসে কাঁদছে এক নারী। কপাল কেটে রক্ত পড়ছে তার। গাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল এমন সময় পেছন থেকে ট্রাক এসে গাড়ি উড়িয়ে দিল। সে বেঁচে গেছে ভাগ্যের জোরে। তবে একটু আঘাত পেয়েছে যেন, ভয়ও পেয়েছে ভীষণ। হাতের ফোনে বারবার আঙুল টিপে কাউকে ফোন করার চেষ্টা করছে। আঙুল কাঁপছে নিদারুণভাবে। ভয়ে কেঁপে যাচ্ছে সেও। ভিড়ের মাঝে থেকে দুজন মেয়ে এসে তাকে সামলাতে লাগলো। আরিনাকে জীবন্ত দেখে ইজান শিকদার যেন জানে প্রাণ ফিরে পেল অলৌকিকভাবে। শ্বাস প্রশ্বাস নিচ্ছে শব্দ করে। শরীরের তেজ ফিরে এসেছে। ছুটে এসে তাকে জড়িয়ে ধরল শক্ত করে। আগলে নিল বুকের মধ্যে। আরিনা কেঁদে উঠল বাচ্চার মতন। কথা বলতে কষ্ট হচ্ছে তার। কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। তবু বলছে, কোথায় গিয়েছিলে তুমি? জানো কি ভয় পেয়েছি আমি? কোথায় ছিলে এতক্ষণ? আমি মরে যেতাম আর একটু হলে। তুমি কোথায় ছিলে? ইজান শিকদার জবাব দিতে পারল না। সে হতবাক, হতবম্ব। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। যে ইতিহাসে তৈরি করতে যাচ্ছিল তারই সাক্ষী এবার হয়ে উঠল সে স্বয়ং। কেবল আক্ষেপের সুরে বলতে লাগলো, আমি আছি, এখানেই আছি, তোমার কাছেই আছি। আরিনাকে শান্ত করতে পারল না তবুও। মেয়েটা কেঁদে চলেছে। হাসপাতালে আরিনার পাশে বসে সে। আরিনা অনেক ভয় পেয়েছে। কাঁদতে কাঁদতে একসময় অচেতন হয়ে পড়ে। ইজান শিকদার অসম্ভব রকম ভয় পেয়ে যায়। ভাবে এই বুঝি শেষ, আর বুঝি ফিরে দেখা হলো না। তবে ভাগ্য সহায় দিয়েছে। এতটাও দুর্ভাগ্য ছিল না তার। তাই তো আরিনা এখনও জীবন্ত আছে তার পাশেই। আজকে রাতটা হাসপাতালেই থাকতে হবে। বেডে শুয়ে সে। ওষুধে ঘুমাচ্ছে বিভোর। তবুও শক্ত করে আঁকড়ে ধরেছে হাতখানা। কপালের ক্ষতস্থানেও দেওয়া হয়েছে ওষুধ। ইজান শিকদার বেশ কিছুক্ষণ চেয়ে রইল অপলকভাবে। গভীর চুমু খেল কপালের মাঝে। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
ফোনে কল এসেছে সেই আননোন নাম্বার থেকে। কার হতে পারে ধারণা হচ্ছে। আরিনার হাত ছেড়ে কক্ষের বাইরে চলে এলো। রাত এখন অনেক গভীর। পুরো হাসপাতাল নিঝুম, ঝিমিয়ে পড়েছে যেন। তীব্র বাতাসে তার চুলগুলো হেলদোল খাচ্ছে। ইজান শিকদার শব্দ করে শ্বাস ফেলল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তীব্র নীরবতার গন্ধ। অতঃপর শুরু করলো সে নিজেই। প্রান্তিক, ওপাশ থেকে ফিসফিস স্বরের আওয়াজ। হবে নাই বা কেন? প্রিয়তা যে তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে। সাবধানে কথা বলতে হচ্ছে তাকে। আরিনা বেঁচে আছে তাই না? ইজান শিকদার হেসে উঠল। তাচ্ছিল্যের হাসির স্বর প্রান্তিকের কানে অবধি পৌঁছালো। জবাবে সেও হেসে বলল, হাসার কথা তো আমার ছিল। আরিনার কিছু হলে আমি তোকে জীবন্ত কবর দিতাম প্রান্তিক চৌধুরী। যতক্ষণে তুই ভাবতি ততক্ষণে আমার কার্য হাসিল হয়ে পড়তো ইজান শিকদার। আমি চাইলে তোর মতোই অপেক্ষা করতে পারতাম কখন আরিনা গাড়ির মধ্যে থাকে। যদি এমনটাই চাইতাম তাহলে আজ গাড়ির সাথে ছিন্নভিন্ন হয়ে আরিনার দেহ পড়ে থাকতো। ভালো লাগতো সেটা। ইজান শিকদার চোয়াল শক্ত করলো, রেলিং আঁকড়ে ধরলো শক্ত করে। প্রান্তিক সিটে হেলান দিয়ে বলল, দুজন প্রেমিক পুরুষ যখন তাদের প্রিয়তমার জন্য যুদ্ধে নামে সেখানে কেউ বেঁচে ফিরতে পারে না। ইজান শিকদার, প্রিয়তা আমার জন্য ততটাই আপন যতখানি আরিনা তোর জন্য। আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। এরপর তোর দৃষ্টি যদি প্রিয়তার উপর পড়ে তাহলে আমার দৃষ্টি কোথায় থাকবে? প্রান্তিক চৌধুরী অতটাও বোকা নয় যতটা তুই ভাবছিস। আমার প্রিয়তার কিছু হলে আমি তোর দুনিয়া উল্টে দেব, যেভাবে এখন দিয়েছি। ট্রেইলার দেখে মন না ভরলে। ইজান শিকদার দাঁতে দাঁত চেপে ফোনটা কেটে দিল। এই হার সে মেনে নিতে পারছে না। অথচ আরিনার এই হালও সে দেখতে পাচ্ছে না। বুকে তীব্র যন্ত্রণা। যুদ্ধে নিজের রানীকে হারিয়ে ফেললে তার জয় কোথায়? দরজার সামনে দাঁড়িয়ে আরিনাকে দেখতে লাগলো সে। দৃষ্টিতে কেবল অনুনয় আর অপরাধ বোধ। তার জন্য আরিনার কিছু হয়ে গেলে নিজেকে কি ক্ষমা করতে পারবে সে? এগিয়ে এসে তার পাশে বসলো, দুই হাতে তার হাতটা চেপে ধরলো। কেঁদে উঠল নিঃশব্দভাবে। এখন যেন পেছনোর সময় চলে এসেছে। প্রিয়তা কথা রাখেনি। কথা ছিল সারা রাত দুজনে ঘুরবে, একসাথে ভোরের আলো দেখবে। অথচ সে এখনই তার বুকের মধ্যে লুটোপুটি খাচ্ছে। ঘুমের তেজ অনেক গভীর। প্রান্তিক গাড়ি থামিয়েছে নির্জন এক জায়গায়। শেষ রাতের হিম হিম শীতে তার গাড়ির জানালা ভিজে উঠছে। প্রিয়তা একটু নড়ে চড়ে উঠে তার বুকের মধ্যে লেপ্টে গেল। প্রান্তিক এক হাতে তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা ভীষণ সুন্দর এক জিনিস মিস করলো। এত কাছ থেকে চাঁদকে দেখতে পেলে কি আনন্দটাই না হতো? অথচ ঘুমন্ত বউকে ডাকতেও কষ্ট হচ্ছে। অতঃপর চাঁদের সৌন্দর্য সে একাই নিচ্ছে। প্রিয়তার কপালে হাত বুলিয়ে চুমু খেলো দুটো। চাঁদের সৌন্দর্য অতটা মুগ্ধ করতে পারল না তাকে। বারবার ফিরে চাইছে তার বউ পাখির মুখের দিকে। এর চেয়ে স্নিগ্ধতা আর কিছু হতে পারে না। অন্য কোনো সৌন্দর্য তাকে নিজের কাছে টেনে নিতে পারবে না। তার গরম নিঃশ্বাস এসে পড়ছে তার মুখশ্রীর ওপর। মিনমিনিয়ে বলে উঠল, তোমার জন্য আমি সব কিছু করতে পারি বউ পাখি। আমি থাকতে তোমার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারে না। প্রান্তিক চৌধুরী তাহলে তাকে বেঁচে থাকতে দিবে না? নীলকুঞ্জ ভিলা। আরবি গেছে গোসল করতে। যখন গোসলখানায় ঢুকেছে তখনই আফরিন এসেছে। আরবি না থাকায় তার মন এখন আর পড়াতে বসছে না। আগেও বসতো না। এখন কেবল একটা অজুহাত। আন্টি চা আর সিঙ্গারা দিয়ে গেছে। বলেছে আরবি আস্তে আস্তে খেয়ে ফেলতে। আন্টি ভালো মানুষ। আফরিনকে অনেক আদর করে। শাশুড়ি মা হিসেবে খারাপ না। আফরিন আগেই ভেবে নিল। অবশ্য হবু শ্বশুরমশাইয়ের সাথে তার আলাপ এখনো হয়নি। নিশ্চয়ই ভালো মানুষ হবে। হাতে সিঙ্গারা নিয়ে আফরিন বেরিয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে খুঁজছে একজনকে। কারণ ঘরে ঢোকার আগে তাকে দেখেছিল এখানে দাঁড়িয়ে থাকতে। আলফিকে খুঁজছে সে। তাদের বাড়িটা ভীষণ বড়। নিজের বলে কথা। বানিয়েছে যেমন, সাজিয়েছেও তেমন দেখার মতো। আরবি কক্ষ থেকে বেরিয়ে পেছনের দিকে একটা বেলকনি আছে। সেখানে বেতের চেয়ার পেতে বিকেলের টাইমে সবাই চা নাস্তা খায়। আলফি একটু আগে এখানে দাঁড়িয়েছিল। আফরিন হাতের মুঠোয় দুটো সিঙ্গারা নিয়ে একসঙ্গে কামড় দিয়ে আলফি ভাইকে খুঁজছে। তাকে পেয়েও গেল। বা হাতে মুখটা মুছে ওদিকে গেল সে। আলফির হাতে চায়ের কাপ, সামনে টি টেবিলে সিঙ্গারা রাখা। আলফি সেখান থেকে একটা সিঙ্গারা নিয়ে কামড় দিতেই আফরিন হাজির। তাকে দেখা মাত্রই তার চোখ মুখ লাল হবার জোগাড়। যথাসম্ভব তাকে এড়িয়ে চায়ের কাপে মনোযোগ দিল। ওদিকে আফরিন মনোযোগ পাওয়ার জন্য বলে উঠল, হাই আলফি ভাইয়া, কেমন আছেন? ভালো। তুই এখানে কেন? এই হাঁটতে বের হলাম।
বলে সিঙ্গারায় কামড় দিল আবারও। এবার দুটোই দেয়নি। ভদ্রতা বলে একটা কথা আছে, একটাতেই কামড় দিয়ে মুখ মুছল। আলফি মুখখানা গম্ভীর করে বলে উঠল, তুই কি এখানে ঘুরতে আসিস? পড়ালেখা নেই তোর? আছে তো, আরবি গোসল করছে, তাই আন্টি বলল সিঙ্গারা খেতে। ভালো। বাইরে রাস্তা আলফি ভাই, আমার শাশুড়ি মা কিন্তু ভালোই সিঙ্গারা বানায়। শাশুড়ি মা শুনে আলফি কেসে উঠল। কাঁচতে কাঁচতে তার চোখ মুখ লালচে হয়ে গেছে। আফরিন আবার এগিয়ে এসে তার পিঠে থাপ্পড় দিতে লাগলো। আলফি থেমে চোখ রাঙিয়ে তাকালো। আফরিন একগাল হেসে বলল, হেল্প করছিলাম তো। দূরে যা। কণ্ঠে বর্বরতা ছিল যেন। আফরিন মনটা খারাপ করে পিছিয়ে গেল। এবার আর ভদ্রতা দেখালো না। গাপুস গুপুস করে হাতের দুটো সিঙ্গারা খেয়ে ফেলল। তাই শুধু নয়, আলফির পাত থেকেও দুটো নিয়ে রুমের মধ্যে চলে গেল। এই ছোট পুচকের ব্যবহার দেখে আলফি যথেষ্ট অবাক হলো। কিন্তু আফরিনের রাগ বরফের মতন জলদি গলে যায়। 1 মিনিটের আগে সে আবারও হাজির হলো। তার হাতে এবার চায়ের কাপ। দাঁত বের করে বলল, একা একা চা খেতে ভালো লাগে না ভাই। তাহলে যতক্ষণ থাকবি চুপ থাকবি। আল্লাহ কি চুপ থাকার জন্য মুখটা দিয়েছে? তোর মতো বাচালগিরি করার জন্যও তো দেয়নি। না না ভাই, আমি খুবই কম কথা বলি, আপনার কাছে বেশি শোনাই। আপনি আরবিকে জিজ্ঞেস করবেন। পরীক্ষা কবে তোর? প্রথম বর্ষে পাশ করেছিলি তো? পাস না করলে টেস্ট দিচ্ছি কি করে? ফাইনাল কবে? 3 মাস বাকি, আর 2 মাস পর আমার বয়স 18 হবে। আলফি মাথা নাড়তে নাড়তে হঠাৎ থমকে দাঁড়ালো। ড্যাব ড্যাব করে তাকে বলল, আমি কি তোকে জিজ্ঞাসা করেছি? না, আমিই বললাম। আরবি বলল আমি নাকি পিচ্ছি, তাই আপনি আমায় পাত্তা দেন না। 18 মানে কি খুব বড় হয়ে গিয়েছিস? বিয়ের বয়স তো হয়েছে। কে বললো? পাশের বাসার আন্টি, তিনি তার ছেলের জন্য বারবার আম্মুর কাছে আসেন, তার বাড়ির বউ বানাবেন আমায়। সেই খুশিতে তুই নাচছিস? আফরিন উচ্চস্বরে হেসে উঠল। মেয়েটার হাসির স্বর মারাত্মক। আলফি ঢোক গিলে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে দেখলো চা শেষ। যা, এটা কখন হলো? না না, আপনাকে শোনাচ্ছি। আপনি যদি ভেবে থাকেন আপনি একাই, তাহলে না, আমার কাছে আরও অপশন আছে। কিসের অপশন? বিয়ের। পাশের বাসার আন্টির ছেলে, ছোট চাচুর ছেলে, আমাদের কোচিংয়ের একটা ছেলে, আর আপনিও। এত? না তো, আমি তো কেবল লাইন মারছি আপনার পিছনে। বলে জিভে কামড় দিল। মাথা চুলকাতে চুলকাতে বলল, আলফি ভাই, আমার চিঠিগুলোর উত্তর দিবেন না? কিসের চিঠি? ঢং করবেন না একদম। আরবি আমায় বলেছে আপনি সবগুলো পড়েছেন। আলফি চোখ মুখ শক্ত করে ফেলল। তার বোন আস্ত একটা গাধা। একদিন ধরে ওটাকে দেওয়া উচিত। আলফি মুখখান গম্ভীর করে খালি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বিয়ের কথা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দে, সেটা এখন দরকার। কি যে বলেন ভাই, আমি তো ভেবেছি এইচএসসির পর আর পড়াশোনাই করব না, ওসব আমার দ্বারা হবে না। বিয়ের পর সংসার সামলাবো। কেন? পড়াশোনা করতে আর ভালো লাগে না। কিন্তু তুই তো ভালো ছাত্রী। বংশগত, আমার বাপ ছিল, এরপর বড় আপা, মেজো আপা আর আমি, ছোটটাও মেধাবী। এবার ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে যাকে। তবুও পড়াশোনা ভালো লাগে না। আমার সাথে মেট্রিক দিয়েছে ওই মেয়ের, এবার ছোট একটা বাচ্চা হয়েছে। কি সুন্দর যে দেখতে আলফি ভাই, কি বলবো আপনাকে। আলফির মনে হলো এখানে এতক্ষণ বসে থাকায় তার ভুল হয়েছে। আফরিন কোনো কথা হিসেব করে বলে না। তার যা ইচ্ছে করে তাই বলে। সে হঠাৎ কেসে উঠে বলল, তোর আমার বয়স ডিফারেন্স জানিস? বেশি না, 11 বছর 10 দিন। এরপরও এই বুড়ো বেটাকে বিয়ের কথা বলিস? আপনি বুড়া না ভাই, আপনি হ্যান্ডসাম। কেউ বিশ্বাসই করবে না আপনি আমার এত বড়। জানেন, আমার বাপের আর মায়ের বয়স 8 বছরের ব্যবধান। আগে এসব চলতো আফরিন, এসব ছেড়ে পড়াশোনায় মনোযোগ না। না, আমি বিয়ে করব, এটাই ফাইনাল। আলফি চায়ের কাপ নামিয়ে রাখলো। বলল, তাহলে আমায় বিয়ে করতে পারবি না? আমার বউকে আমি বিয়ের পরও পড়াশোনা করাবো। কেন? বিয়ের পর পড়াশুনো করে কি হবে? কিছু না, আমার ইচ্ছে। আফরিন তার চায়ের কাপ নামিয়ে রাখলো। কাছে এসে ফিসফিসিয়ে বলল, আলফি ভাই, একটা কথা বলি শুনেন। মেয়েরা বেশি পড়াশোনা করা একদম ভালো না। বিয়ের পর কলেজ ভার্সিটি গেলে তাদের মন বদলে যায়।
এরপর দেখবেন একদিন আপনার বউ। বলতে গিয়ে থেমে গেল। আলফি ভাইয়ার চোখ রাঙানি দেখে বাকি কথা পেটে চালান করে বলল, আপনাকে বিয়ে করলে পড়াশোনা করতেই হবে। আলফি অন্যদিকে ঘুরে মাথা নাড়ল। আফরিনের মুখটা বেজার হয়ে গেল। না না, বিয়ের পর পড়াশোনা তার পক্ষে সম্ভব নয়। এসব সে চায় না। পড়াশোনা আর ভালো লাগছে না তার। এখন মনে হচ্ছে আলফি ভাইকে আর বিয়ে করা সম্ভব হবে না। অন্য কাউকে দেখতে হবে। তার চেহারা দেখে এসব আন্দাজ করে ফেলল আলফি। অতঃপর সে চলে গেল। 5 মিনিটের মাথায় আরবির ঘর ছেড়ে ছুটে এলো। এসেই হাঁপাতে লাগলো। আলফি চোখ মুখ কুঁচকে তাকে দেখছে। আফরিন হাঁপাতে হাঁপাতে শুধায়, আপনাকে বিয়ে করলে কি পড়াশোনা করতেই হবে আলফিপা? জীবনে এমন সময় খুব কম আসে যখন সবকিছু ঠিকঠাক চলতে থাকে। দীর্ঘকাল জীবনে তিক্ততা দেখে আসা মানুষগুলো হঠাৎ করেই আনন্দের ছোঁয়া পেলে ভরকে ওঠে, বিস্মিত হয়, ভয় হয়, আতকে ওঠে অচেনা ভয়েতে, অচেনা এক অনুভূতিতে। এই বুঝি ভাগ্য ঠকিয়ে দিল। এই বুঝি সবকিছু শেষ হয়ে গেল। প্রতিনিয়ত এমন সব অদ্ভুত ধরনের ভয়ের আচ্ছাদনে বেঁচে থাকতে হয়। এই বেঁচে থাকার নামই তো জীবন। হানিমুন ছেড়ে তারা ফিরেছে মাসখানেক হলো। প্রিয়তা এখন রোজ নিয়ম করে ভার্সিটিতে যাচ্ছে। রোজ সকালে উঠে বরের জন্য নাস্তা বানানো, তাকে তৈরি করে অফিস পাঠিয়ে এরপর নিজে বেরোনো কম কাজ নয়। নিজের সংসারের ব্যস্ততায় মায়ের সাথে দেখা করার সময় হচ্ছে না। কোনোভাবেই হচ্ছে না। দিনের পর দিন এমন অক্লান্ত পরিশ্রমে একটু যেন দুর্বলই হয়ে পড়ছে সে। রাতে একবার ঘুমালে আর কিছু মনে থাকে না। এমনভাবে ঘুমাতে থাকে, দেখলেই মায়া হয় প্রান্তিকের। ও এত কেন করছে? বাড়ি ভর্তি কাজের লোকের কমতি নেই, তবু সবটা নিজের হাতে করা যায়। মেয়েদের অদ্ভুত এক মনোবাসনা, সংসার সামলানো। হাতের সুকৌশলে নিখুঁতভাবে প্রতিটা কাজ তাদের করাই চাই। এসবে বরকে সময় দিতে পারছে কই? আগে দীর্ঘ রাত বসে তারা গল্প করত, এখন আর সম্ভব হচ্ছে না। প্রান্তিক নিজেও যেন কাজে ব্যস্ত হয়ে গেছে। রাত করে বাড়ি ফেরে, মাঝে মাঝে ফিরে দেখে খাবার টেবিলেই প্রিয়তা ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করলে বলে খেয়েছে। আদৌ খেয়েছে কিনা জানা যায় না। তাদের মাঝে কি তবে দূরত্ব বাড়ছে? এখনই প্রান্তিকের ভয় হচ্ছে। দূরত্ব জিনিসটাকে ভীষণ রকমের ভয় পায় সে। তাই আজ শত ব্যস্ততার মাঝেও তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করলো। ভেবেছিল সন্ধে নাগাদ পৌঁছে যাবে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে ঠিক 8টা বাজলো। প্রিয়তা তখন মনোযোগ দিয়ে পড়ছে। সামনেই ফাইনাল। এই তো আর একটি বছর। এরপর অনার্স কমপ্লিট হলে দুধ দিয়ে গোসল করে উঠবে। বয়সটা এমন হয়েছে যে পড়তে ইচ্ছে করে না। সংসার সামলে তো বই ধরতেই মন চায় না। রাত্রির 8টার দিকে কলিং বেল বাজতে একটু অবাক হলো সে। এই সময় সচরাচর কেউ আসে না। দাদাজান এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। ভোরে ভোরে উঠে হাঁটতে বের হয় বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। বসার ঘরে প্রিয়তা একাই সোফার ওপর গুটিসুটি মেরে বই নিয়ে বসেছিল। মনোযোগ দিতে পারছে না কোনোভাবেই। এরই মধ্যে কলিং বেল। মেয়েটা এসে দরজা খুলতে এগিয়ে যাবার আগেই প্রিয়তা থামিয়ে দিল, বলল, আমি যাচ্ছি, তুমি যাও, আমার জন্য চা বানাও। গায়ে ওড়না জড়িয়ে নিজেই এগিয়ে গেল। আচমকা দমকা হাওয়ায় বাড়ির সবগুলো জানালার পর্দা উঠতে লাগলো। 2-1টা জানালা বন্ধ হয়ে খুলেও গেছে। ঝড় বৃষ্টি আসছে কোথায়? এখন কি কোনো সময় ঝড় আসার? প্রিয়তা দরজার কাছে এগিয়ে যেতে আলো সব নিভে গেল। হয়েছে লোডশেডিং। ভালোই বৃষ্টি আসবে। জেনারেটরের কল্যাণে কিছু আলো জ্বলে উঠল আবার, তবে তার আলো নিভ। দরজা খুলে অনাকাঙ্ক্ষিত মুখখানি দেখে চমকে উঠল। অবাক হলো এক গাদা ফুলের বাহার দেখে। পুরো গোলাপের স্তূপ তুলে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা চমকে উঠল। এখন এত ফুলের কি দরকার ছিল? আজ কি বিশেষ কিছু? প্রিয়তার মনে পড়ছে না যেন। বিয়ের 1 বছর হতে এখনো কয়েক মাস। তাহলে তার তো জন্মদিনও না। প্রান্তিকের জন্মদিন আসতে এখনো 1.5 মাস। এখন ফুল দেবার মতো কি হলো? প্রান্তিক ভেতরে ঢুকে এমন তেতো তেতো কথা শুনে দাঁড়ালো। মুখখানি গম্ভীর করে বলল, এই হচ্ছে বউ, এদের সব কিছুতে কারণ চাই। আরে বাবা, এইভাবেই দিলাম। আপনি এত তাড়াতাড়ি কেন এলেন? কেন, তুমি খুশি হওনি? প্রিয়তা আর চোখে চেয়ে দেখলো মেয়েটার পানির গ্লাস নিয়ে আসছে। চোখ মুখ কুচকে ফুলটা সোফার উপর রেখে দিল। প্রান্তিকের মন খচখচ করছে। তার মনে হচ্ছে প্রিয়তাকে সে খুশি করতে পারছে না। মেয়েটার হাত থেকে পানির গ্লাস নিয়ে প্রিয়তা এগিয়ে এলো। প্রান্তিকের হাতে তুলে দিল পানির গ্লাস। প্রান্তিক ঠকঠক করে পুরো গ্লাস শেষ করে চিন্তিত মুখ নিয়ে বসলো। প্রিয়তা তার দিকে তাকিয়ে আছে সন্দেহের চোখে। কপালে হাতের উল্টো পিঠ রেখে পরীক্ষা করে বলল, আপনি ঠিক আছেন তো? প্রান্তিক বুঝে উঠতে পারল না একটা ফুলের তোড়া দিয়ে এমন কি ভুল করলো সে। ঠান্ডা মৃদু বাতাসে বৃষ্টির গন্ধ। বৃষ্টি আসবে, ঝুম বৃষ্টি। প্রান্তিক হঠাৎ প্রিয়তার হাত টেনে বলল, আসো, বৃষ্টিতে ভিজি। এখন কি দরকার? আমার ইচ্ছে হয়েছে।
এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। হোক জ্বর, তখন তোমার সাথে কাঁথা কম্বল চেপে শুয়ে থাকবো। আসো তুমি আমার সাথে। বৃষ্টির চেয়ে মধুর কোনো সময় নেই। বৃষ্টির চেয়ে ভালো প্রেম হয় না। বছরের প্রথম বৃষ্টিতে বউয়ের সাথে না ভিজলে প্রেমটা টিকবে কি করে? প্রিয়তা হেসে উঠল আকস্মিক। কী সব কথাবার্তা বলছে প্রান্তিক। অতঃপর তার জবাবের অপেক্ষা না করে এক প্রকার তাকে টেনে নিয়েই ছাদে উঠে গেল দুজন। এদিকে মেয়েটা চা বানিয়ে এনে দেখলো তারা কেউ নেই, চলে গেছে। ধোয়া ওটা গরম 2 কাপ চা টেবিলের ওপর রেখে দিল অতি সন্তর্পণে। ছাদে এসে দুজন তাড়াতেই দমকা হাওয়ায় দুজনে উড়ে যেতে দিল। প্রিয়তা নিজেকে সামলে রাখতে পারছে না। একসময় গায়ের ওড়না উড়ে চলে গেল হাওয়ার সাথে। দূরে 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে প্রান্তিক চৌধুরী হেসে উঠল উচ্চস্বরে। তার হাসিও মিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে। গায়ের ব্লেজার উঠছে বাতাসের সঙ্গে। এলোমেলো চুলগুলো কানে গুঁজে প্রিয়তা হেসে উঠল। লোকটা হুটহাট কী সব পাগলামি করে। টপাটপ বৃষ্টি পড়তে পড়তে একসময় ঝুম বৃষ্টি পড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই দুজনে কাক ভেজা হয়ে গেল। প্রিয়তার চেয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে প্রান্তিক। প্রিয়তা লাফাচ্ছে বৃষ্টির মধ্যে। এই এতক্ষণ ভিজতে চাইছিল না, আর এখন নাচছে। মেয়েদের মনও অদ্ভুত। না, তার বউয়ের মন অদ্ভুত। কখন যে কিসে খুশি হয়ে যায় বোঝা মুশকিল। গায়ের ব্লেজার খুলে ফেলল প্রান্তিক। পরনে সাদা শার্ট লেপ্টে আছে শরীর জুড়ে। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে সূক্ষ্মভাবে। চুলগুলো 2 হাতে সব পেছনে ফেলে এগিয়ে এলো তার রমণীর কাছে। মেয়েটি তখন বৃষ্টিতে ভেজায় মশগুল। হুট করে একটা হাত এসে এমনভাবে তাকে আঁকড়ে ধরবে আশা করেনি। প্রিয়তা প্রথমে চমকে উঠল, অতঃপর মুখ তুলে তাকালো। প্রান্তিক তার বুকের মধ্যে জড়িয়ে ধরল তাকে। জোরে বলে উঠল, তোমাকে ভালোবাসি বউ। প্রিয়তা হেসে উঠল, মাথা তুলে বলল, আমি জানি তো। প্রান্তিক তার কানের কাছে মুখটা এগিয়ে বলল, এজন্যই তো বললাম, মনে করিয়ে দিলাম যাতে ভুলে না যাও। প্রিয়তা চোখ বুজে হাসছে। লোকটা পাগল হয়ে গেছে। কপালে চুমু খেলো প্রান্তিক। এই ঝুম বৃষ্টির মধ্যে বউকে সাথে নিয়ে না নাচলে পুরো বৃষ্টি বিলাস যেন অসম্পূর্ণ। অতঃপর তাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। ভয়ে প্রিয়তা আঁকড়ে ধরল শক্ত করে। বারংবার চেঁচিয়ে বলতে লাগলো, থামুন থামুন, পড়ে যাবো তো। কিন্তু প্রান্তিক যে উন্মাদ হয়ে উঠেছে, মনে হচ্ছে না থামাবে বলে। বাসার মধ্যে আমৃষা আর পূর্বী। আফরিন গেছে বান্ধবীর জন্মদিনে। আসতে রাত হবে, এখনো রাত কম না। তাদের বাসায় স্মার্টফোন বলতে কেবল 2টো, একটা আমৃষার হাতে, আরেকটা মায়ের হাতে। আমৃষার ফোন ধরা বারণ। আফরিন, পূর্বী কেউই ধরতে পারে না। তারা মায়ের ফোন নিয়ে কাড়াকাড়ি করে সর্বক্ষণ। মেয়েটা জন্মদিনে যাবার পর থেকে মনসুরা বেগম এই অবধি 7 বার ফোন দিয়ে ফেলেছেন। আফরিনই প্রথমে চালাকি করে আলফি ভাইয়ের ফোন দিয়ে কল করিয়েছে। ফোন নাম্বার নেবার ভালো ধান্দা। আলফি ভাই যদিও বুঝতে পারেনি। মনসুরা বেগম যতবার ফোন করেন তিনি তোলেন, কথাবার্তা বললেন। ফোনের মধ্যে ছেলেটার সাথে কথাবার্তা বলেই বুঝলেন ছেলেটা ভীষণ ভদ্র। অতঃপর মেয়েটার দায়িত্বের ভার তাকে দিলেন। একটু যেন বাসা অব্দি দিয়ে যায়। একা একা মেয়েটা আসবে কি করে? আলফি একবার ভাবলো, বলবে রাতটা না হয় এদিকেই থাকুক। কিন্তু সামনে কি না কি ভাবে, কি দরকার? কেবল ভদ্র ছেলের মতন বলল, জি আন্টি, আমি পৌঁছে দিব। মনসুরা বেগম শান্ত হলেন। বাইরে ঝুম বৃষ্টি। আজকে রাতেই বৃষ্টি হতে হলো। তিনি আমৃষাকে ডাকছেন জানালা বন্ধ করে দেবার জন্য। বৃষ্টির পানি ঘরে এসে বিছানা ভিজিয়ে ফেলছে। 2 বার ফোন করলেন বড় মেয়েটার কাছে। ফোন বাজছে কিন্তু তুলছে না। সিদ্দিকুর সাহেব বিছানায় শুয়ে আছে অসহায় ভঙ্গিতে। ইদানিং তিনি খুব দুশ্চিন্তা করছেন। মনে হচ্ছে বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে মেয়েগুলোর বিয়ে দিয়ে যেতে পারলে ভালো হতো। আমৃষার বিয়ে নিয়ে ভাবছেন তিনি। পূর্বীকে পড়তে বসে আমৃষা জানলার কাছে আসলো জানালা বন্ধ করতে। দূরে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় কাঙ্ক্ষিত মুখটা দেখে থমকে গেল সে। তার মুখায়ব আধার এসে জুটল। এই লোক এখানে কি করছে? উপরেও তো তাকাচ্ছে না। পূর্বী থাকার কারণে আমৃষাও ডাকতে পারছে না। কেবল চেয়ে আছে ড্যাব ড্যাব করে। ভিজে একাকার হয়ে যাচ্ছে লোকটা। মা ফের চেঁচাচ্ছেন, কিরে, বন্ধ করলি জানালা? আমৃষা ধপ করে জানালা বন্ধ করে দিল। মান্নাত মাথা তুলে চাইল, যা, সে সুযোগও হারালো সে। এদিকে ফোনটাও বন্ধ হয়ে গেছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ফোনের চার্জই দেখা হয়নি। আমৃষা কি দেখেছে তাকে? তাহলে তো নিশ্চিত নিচে নামবে। যদি না নামে তখন? দোটানায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতে লাগলো সে। নিজের বোকামোর ওপর এত রাগ হচ্ছে। এত বড় গাধামির পরিচয় দেবার কারণে 2 গালে 2টো চট দিতে ইচ্ছে করছে। তবু মনের ওপর ভীষণ জোর রেখে সে দাঁড়িয়ে রইল। তার ভালোবাসার ওপর তার ভরসা আছে। আমৃষা ঠিক নিচে নামবে। এই ঝড় বৃষ্টির রাতেও তাকে আসতে হবে।
বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতে লাগলো সে, ভিজতেই ছিল। অতঃপর সে এলো, তাকে দেখার পরপরই বুকের মধ্যে হৃৎপিণ্ড অস্থির হয়ে উঠল। দিরিম দিরিম শব্দ করছে যেন। মৃদু হেসে চেয়ে রইল। সালোয়ার কামিজ পরা মেয়েটা বৃষ্টির মধ্যে ছাতার তলে দাঁড়িয়ে এদিকেই ফিরে আছে। মানাত গাড়ি ড্রাইভ করছে, মিটিমিটি হাসছে আর পাশে তাকাচ্ছে। আমৃষা ভীষণ বিরক্ত, ধমকে উঠে বলল, এসি বন্ধ করছেন না কেন? আপনি তো কাঁপছেন। কে বলেছিল এতক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে? এত যে ফোন দিচ্ছিলাম, ধরছিলেন না কেন? মানাত আসলে কাঁপছে, তার ভীষণ শীত শীত লাগছে। অতঃপর এসি বন্ধ করে মুচকি এসে বলল, এত রাতে তুমি বেরোবে কিভাবে? একদম ভাববেন না, আপনার জন্য বেরিয়েছি। আজ আমার বান্ধবীর গায়ে হলুদ আছে, সেখানেই যাব। মান্নাত তাকে উপর থেকে নিচ অব্দি দেখল। আমৃষা ভ্রু নাচিয়ে বলল, কি দেখছেন এভাবে? আমি সত্যি গায়ে হলুদে যাব, না হলে মা বেরোতে দিত নাকি? ওই যে পেছনের সিটে শপিং ব্যাগ দেখিয়ে বলল, ওখানে গায়ে হলুদের ড্রেস। এই বৃষ্টির মধ্যে তৈরি হয়ে বের হওয়া কি সম্ভব নাকি? ভেবেছি ওখানে গিয়েই তৈরি হব। বাসা কোথায় বান্ধবীর? এই তো ডান দিকে যান। মান্নাত মুচকি এসে বাঁ দিকে গাড়ি ঘোরালো। আমৃষা চোখ মুখ গরম করে বলল, এটা কি হলো? এদিকে বাসা তো। দেখুন, আমি আপনার সাথে এখন যেতে পারবো না। স্টপ ইট আমৃষা, এখন কেবল 8টা বাজে। এখন কোনো হলুদের অনুষ্ঠান শুরু হয় না। গত আধ ঘন্টা দাঁড়িয়ে এই বৃষ্টিতে ভিজেছি, একটু তো দয়ামায়া করতে পারো। আহারে, কি আবদার! আমি কি বলেছিলাম বৃষ্টিতে ভিজতে? আপনি কেন ভিজেছেন? এখন দোষ আমার উপর দিচ্ছেন। মান্নাত জবাব দিল না, ঠোঁট চেপে গাড়ির গতি বাড়িয়ে দিল। আমৃষা বোধহয় একটু ভরকে গেল। মান্নাতকে অবশ্য একটু ভয়ই পায়। মান্নাত তার বয়সে বড়, মাঝে মাঝে তর্ক করার সময় মনে হয় এই বুঝি রেগে গিয়ে চড় মেরে দেয়। যদিও এখন অবধি এমন কিছু হয়নি, হবার চান্সও নেই। তবুও আমৃষা একটু ভয় পায়, বিশেষ করে রেগে গেলে। নরম স্বরে বলল, আচ্ছা দেখুন, আমি তৈরি হইনি। ওখানে গিয়ে তো তৈরিও হতে হবে। যেতে দিন আমায়। আমার ওখানে গিয়ে তৈরি হবা? এত তারা কিসের? তৈরি তো হবা। আমার ওখানে গিয়ে তৈরি হয়ে যেও, আমি এসে পৌঁছে দিব। কিন্তু তুমি এখন আমার সাথেই যাচ্ছ। বলে গাড়ির গতি বাড়িয়ে হ্যান্ডেল ঘোরালো। আমৃষা চুপসে গেল। মান্নাত রেগে গেছে। তারা এসে গেছে, পৌঁছেছে গ্যারেজের ওপরের ঘরটাতে। বৃষ্টির তেজ এখন আগের থেকেও আরো বেড়েছে। আমৃষা পড়েছে দোটানায়। মা একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছে পৌঁছে গেছিস কিনা। সে বলেছে হ্যাঁ। আর এদিকে বান্ধবী ফোন করায় বলেছে ঘন্টাখানেক লাগবে। সে আসছে। দু জায়গায় দু রকম কথা বলে সে এখন মান্নাতের সাথে। শাড়ি পরা শেষ করেছে আরো আগেই। শাড়ির আঁচল ঠিকঠাকভাবে পরে এবার মেকআপ করতে বসেছে, কিন্তু পারছে না। আয়নার সামনে প্রতিবিম্বে মান্নাতকে দেখা যাচ্ছে। তাকে দেখার পর থেকে তার বুকে দুরুম দুরুম শব্দ হচ্ছে, ঠিক আকাশে বাজ পড়ার মতন। ড্রেসিং টেবিল থেকে কয়েক পা দূরে সোফার ওপর আরাম করে বসে আছে মান্নাত। একটু আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে। পরনে কেবল একটা কালো ট্রাউজার, তাও কোমর ছাড়িয়েছে, গলায় তোয়ালে ঝুলন্ত। একটু বাদে বাদেই ভেজা মাথা চুল মুছছে, অথচ তার ইগল দৃষ্টি এদিকেই আমৃষার ওপর। বেশ পরিপাটি করে শাড়ি পরেছে, কিন্তু তবুও পেছনের ফাঁক দিয়ে তার চেকন কোমরের ফর্সা অংশ দেখা যাচ্ছে। মান্নাতের নজর সেদিকেই। আমৃষার স্বাদ সামান্য, কোনো রকম অতিরঞ্জিত বিষয় না। কেবল কাজল দিল, ব্লাশ দিয়ে চোখ সাজালো, অথচ ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক দিয়েই মান্নাতের চোখ কপালে। ঠোঁট দোকান ফাঁক করে দেখছে সে। প্রতিবিম্বে আমৃষার সাথে চোখাচোখি হতে নিজেকে সামলে নিল। শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো। তার সুগঠিত উদাম পিঠ, পেশিবহুল বাহু আর চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আমৃষা। মান্নাত এদিকে ফিরতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মান্নাত বলে উঠল, গায়ে হলুদের অনুষ্ঠানে কে কে থাকবে? আমৃষা চোখ মুখ কুঁচকে বলল, কে কে থাকবে মানে? সবাই থাকবে। বাড়ির একমাত্র মেয়ে, কাজিন, ভাই, বোন, বন্ধু সবাই থাকবে। মান্নাত মাথা নেড়ে তোয়ালে রেখে বলল। আমৃষা ঠোঁট চেপে হেসে বলল, তো আপনি জেলাস ফিল করছেন? মান্নাত তাকে ওপর থেকে নিচ অব্দি দেখল। হলুদ শাড়িতে আমৃষাকে হলদে পাখি মনে হচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো ভঙ্গিতে রাখা, একটা বেলি ফুলের মালা তার হাতে। নিশ্চিত চুলে খোপা বেঁধে গেঁথে নেবে। এরপর এরপর ওই ঠোঁট জোড়ার দিকে নজর যেতে চোখ নামিয়ে ফেলল সে। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, হচ্ছে না। তাহলে জিজ্ঞেস করলেন কেন? ইনসিকিউরিটি ফিল করছেন?
মান্না চোখ মুখ কুঁচকে তার চোখে চোখ রেখে বলল। তুমি কি বলতে চাচ্ছ? আমৃষা কথা না বাড়িয়ে মৃদু হাসলো। ফুলটা রেখে চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। মান্নাত বিভোর হয়ে তাকে দেখছে। আমৃষা একা একাই বলছে, শুনুন, আমি তৈরি, এবার আমাকে দিয়ে আসুন। আর আপনি একটা নাফা খেয়ে নিন, না হলে জ্বর আসবে, বুঝলেন তো? বলেই পিছন ফিরল। কিন্তু কেউ নেই। কি আশ্চর্য, এখানেই তো ছিল। তাহলে আমৃষার সন্দেহ হলো ব্যালকনিতে নেই তো। শাড়ির কুচি সামলে ওদিকেই এগিয়ে গেল। ব্যালকনির রেলিং হাতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে মান্নাত। তার সামনে খোলা আকাশ থেকে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। অন্ধকারে বৃষ্টি দেখা যায় না, তবু বৃষ্টির ছোঁয়া নতুন উদ্যমে এসে তাকে ভিজিয়ে দিচ্ছে।